বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এনসিএল টি-20 খবর। প্রতি 2 দিনে 4 ম্যাচ, তবুও ক্লান্তি নেই সিলেটের উইকেটের। হাই স্কোরিং সব ম্যাচ আয়োজনে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন এক বাংলাদেশি কিউরেটর। 25 মাঠ কর্মীকে নিয়ে এনসিএল এর ব্যস্ততায় তাদের বিশ্রামের সুযোগ নেই। প্রতিদিন খাটতে হয় 13 ঘন্টারও বেশি, অথচ পারিশ্রমিক হিসেবে দিনে 600 টাকাও পান না তারা। দিগেন সিংহের ক্যামেরায় গ্রাউন্ডসম্যানদের গল্প তুলে এনেছেন সাব্বির মিথুন। এনসিএল এর প্রথম আসর ব্লকবাস্টার, রান বন্যার ম্যাচ, শেষ ওভারের রোমাঞ্চ আর 4 ছক্কার বৃষ্টি। সিলেটে দেখা মিলছে আসল টি-20-র। এসব রান বন্যার ম্যাচ উপহারের কৃতিত্ব কবির হোসেনের। পদবি ডেপুটি কিউরেটর হলেও সিলেটের 2 ভেন্যুর দায়িত্ব তিনিই সামলাচ্ছেন শেষ 3 বছর। এর আগে ছিলেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। গামিনীর অধীনে কাজ করার অভিজ্ঞতা 1 দশকেরও বেশি। লোকাল এই কিউরেটরকে সাহায্য করতে দিনরাত এক করছেন আরও 25 জন মাঠকর্মী, যাদের দিন শুরু হয় সূর্যোদয়ে। শীতের কারণে বাড়তি দায়িত্ব হিসেবে সকালে কুয়াশা কাটানোর কাজ দিয়ে শুরু, এরপর 2 ম্যাচের বিরতি আর খেলা শেষে পরবর্তী দিনের কর্মযোগ্য। সব মিলিয়ে এনসিএল এর কারণে চূড়ান্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব গ্রাউন্ডসম্যান। হ্যাঁ, প্রতিদিন কাজ তো আগে করতে হয়, কাজ 10 দিন আগে করতে হয়, কারণ এখন তো প্রতিদিন ম্যাচ চেঞ্জ করে হয়। যেটু পানি লাগবে, যেটু মানে আমার রোল এটি দরকার সেটিও দিচ্ছে এখন। আউটডোরে বাট এটা তো সময় পাই নাই, আয়ারল্যান্ডে খেলা গেছে, বাট খুব সময় কম, নাহলে এটা আরো হাই স্কোরিং দেখানোর সুযোগ আছে। হাড়ভাঙা খাটনির গল্প শুনে প্রশ্ন উঠতে পারে তাদের পারিশ্রমিক নিয়ে। সেটা অবশ্য আকর্ষণীয় নয় মারকাটারি টি-20-র মতো। এনসিএল এর ব্যস্ততায় দৈনিক 13 ঘন্টার বেশি কাজ করলেও দুপুরের খাবার সহ দৈনিক মজুরি মাত্র 600 টাকা। হাতে গোনা যে কজনের স্থায়ী চাকরি, তাদের বেতনের পরিমাণ খানিকটা বেশি। মুদ্রার অন্য পিঠে হোম অফ ক্রিকেটের দায়িত্বে থাকা গামিনী ডি সিলভা। তার বেতন 6.5 লাখ টাকারও বেশি। ক্রিকেট বোর্ড দিচ্ছে বাড়ি গাড়ির সুবিধা। এসব সুযোগ সুবিধা না থাকার পরেও স্পোর্টিং উইকেট যে তৈরি করা সম্ভব তার প্রমাণ মামুন কবিররা। সিলেটের এই ভেন্যু একের পর এক টান টান উত্তেজনার ম্যাচ উপহার দিয়ে চলেছে। প্রতিদিন টানা 2 ম্যাচ, তারপরেও উইকেটের ওপর তার কোনো প্রভাব নেই। এমন কিছুর কৃতিত্ব শুধুমাত্র গ্রাউন্ডসম্যানদের। এখানকার গ্রাউন্ডসম্যান যেভাবে কাজ করে যাচ্ছে একটা টুর্নামেন্টকে সফল করার জন্য, তাতে এদেরকেও কৃতিত্ব দেওয়া উচিত বিসিবির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সাব্বির মিথুন। এনসিএল এর আরো খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, এনসিএল এর আজকে 6ষ্ঠ রাউন্ডের ম্যাচ চলছে এবং সেই 6ষ্ঠ রাউন্ডের ম্যাচের আগে থেকে কিন্তু প্লে অফের যে সমীকরণ, সেই সমীকরণটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। যেমনটা আজকে হাই ভোল্টেজ ম্যাচে দিনের দ্বিতীয় যে খেলা রয়েছে রাজশাহী এবং ঢাকার, সেই ম্যাচে রাজশাহীর জয় ভিন্ন কোনো উপায় নেই। আর যদি তারা জিততে না পারে তাহলে কিন্তু এই স্টারের যে টিমটা রয়েছে, অর্থাৎ নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে তাইজুল ইসলামের পরে মুশফিকুর রহিম এবং তাহিদ হৃদয়ের সংযোজনের পরেও কিন্তু এই দলটা শেষ 4-এ যেতে পারবে না। এটার মাধ্যমে আসলে বোঝা যায় যে এবারের এনসিএল এ কত বেশি নতুন মুখের ক্রিকেটাররা পারফর্ম করেছে এবং এখানে তারকা খ্যাতির যে খুব একটা পাত্তা পায়নি। এবং সেই রাজশাহী যদি বাদ পড়ে যায় তাহলে আসলে এই টুর্নামেন্টের জন্য দুর্ভাগ্যজনক হবে। তবে তাদের এই 6ষ্ঠ ম্যাচে তারা যদি ঢাকাকে হারাতে পারে তাহলে কিন্তু কিছুটা হলেও সেই সমীকরণটা টিকে থাকবে। এর আগে খুলনা একটা দারুণ জয় পেয়েছে, চট্টগ্রামকে হারিয়ে তারাও প্লে অফের রেসে বেশ ভালোভাবে টিকে আছে। চট্টগ্রামের 3 জয় ছিল, আজকে খুলনারও 3য় জয়। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের জন্য যে তামিম ইকবাল বিহীন চট্টগ্রাম পরপর যে আজকে যে ম্যাচটা হারলো, গতকালকে তারা জিতেছিল, এরপর কিন্তু তারাও কিছুটা পিছিয়ে গেল। আর এই দিনের যে বাকি 2টো ম্যাচ রয়েছে, অর্থাৎ এরপরে যে খেলতে নামবে আরো 2টি ম্যাচে মূল মাঠে এবং আউটারে, সেখানেও কিন্তু প্লে অফের সমীকরণ অনেকটাই মাথায় রাখতে হচ্ছে। তবে সব ছাপিয়ে আজকের দিনে সবচেয়ে বড় ম্যাচ হতে পারে ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগের ম্যাচ। এই 2টি দলই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এবং টানা 5 জয় নিয়ে একে অন্যের মুখোমুখি হবে এবং সেই ম্যাচের মাধ্যমে কোনো একটা দলের
আসলে আনবিটেন যে স্ট্রাইকটা ছিল সেই স্ট্রাইকটা ভেঙে যাবে। এখন দেখার বিষয় এই যে দুটো দল এখন পর্যন্ত যাদেরকে কেউ হারাতে পারেনি, যে দুটো দল এই টুর্নামেন্টের সবচেয়ে সফল বলা চলে এখন পর্যন্ত, যাদের প্রতিটি বিভাগেই বেশ কিছু দারুণ প্লেয়ার রয়েছে যারা কিনা টি-20 ক্রিকেটটা খেলতে জানে, তাদের মধ্যে আসলে কারা জিতে এবং তার মাধ্যমে আসলে এই টুর্নামেন্টের কারা ফেভারিট তারাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ এখন পর্যন্ত মাঠের ক্রিকেটকে যদি আমি বিবেচনায় আনি তাহলে ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ যে ধরনের ক্রিকেট খেলেছে তাতে এই দলের সাথে আসলে অন্যরা অনেকটাই পিছিয়ে আছে। অনেক দলে অনেক তারকা রয়েছে, তবে রংপুর এবং ঢাকা মেট্রো কিন্তু টিম কম্বিনেশনে এখন পর্যন্ত আনবিটেন রয়েছে এবং তাদের জন্য আজকে একটা বড় সুযোগ তাদের আনবিটেন স্ট্রাইকটা কন্টিনিউ করার, এবং তা করতে শেষ পর্যন্ত কে পারবে বা কার জন্য সম্ভব হবে তার জন্য কিন্তু আউটার স্টেডিয়ামের যে ম্যাচটি রয়েছে, অর্থাৎ মূল মাঠের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু দেখতে হবে। আমার কাছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এনসিএল নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সিলেট থেকে এনসিএল এর খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। ইন্টারকন্টিনেন্টাল কাপের খবর, বিশ্বসেরা ক্লাব কোনটা? ইন্টারকন্টিনেন্টাল কাপের মধ্য দিয়ে অবসান হবে এই বিতর্কের। ফাইনালে মুখোমুখি হবে ইউএফএ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর পাচুকা এফসি। ধারে ভারে পিছিয়ে থাকলেও পাচুকা এফসি নিয়ে বেশ সাবধান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব বিশ্বের সেরা দল হয়েই বিদায় জানাতে চান 2024 সালকে। কাতারের লুজাইলে ম্যাচ শুরু হবে বুধবার রাত 11টায়। ফুটবলে কারা সেরা, ইউরোপ না আমেরিকা? কিলিয়ান এমবাপের এক মন্তব্য ধরে এই বিতর্ক চলেছে মেলা দিন। জাতীয় দল ছাপিয়ে সেই বিতর্ক উকি দেওয়ার চেষ্টা করেছে ক্লাব ফুটবলেও। তবে এটা অস্বীকার করার উপায় নেই, অন্য সব কনফেডারেশনের চেয়ে উয়েফার অবস্থান বহু উপরে। আর তাই বাড়তি সুবিধা নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ, ওদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা এফসি। প্লে অফে কনকাকাফের চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটা হারিয়েছে মিশরের আল আহলিকে। আর তাই পাচুকাকে মোটেও ছোট করে দেখছে না রিয়াল মাদ্রিদ কোচ। Significa mucho, significa que el año pasado hemos... এটার মানে অনেক কিছু। আমার কাছে এটা আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতোই। গেল মৌসুম আমাদের জন্য দারুণ ছিল, তার ধারাবাহিকতা রাখা জরুরি। এই জন্য আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা খুব জরুরি। তাছাড়া বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদের ভক্ত রয়েছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। En todo el mundo... ধার কিংবা ভার সব বিবেচনায় মেক্সিকোর ক্লাবটির চেয়ে যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে সেরা একাদশ বাইরে রেখে স্কোয়াড সাজাবেন এমন ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের। তাছাড়া কোচের মতো ফুটবলাররাও ম্যাচটাকে নিয়েছে বেশ গুরুত্বের সঙ্গে। এটা সবসময় গুরুত্বপূর্ণ একে অন্যের সঙ্গে খেলা, বিশেষ করে সেই ক্লাব যদি অন্য কোনো মহাদেশের হয় তাহলে তো কথাই নেই। আমার কাছে মনে হয় এই ফাইনালের মধ্য দিয়ে প্রমাণ হবে 2024 সালে কারা সেরা দল ছিল। কাতারের লুসেইলে মঞ্চায়ন হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। ঠিক 2 বছর আগে এখানেই 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। এসএম ইকবাল, সময় সংবাদ। গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় থেকে অনুপ্রেরণা নিয়ে আসন্ন বিপিএল এর শিরোপা পুনরুদ্ধার করতে চায় রংপুর রাইডার্স। এনসিএল এর পরপরই তারা শুরু করবে মাঠের প্রস্তুতি। গেল 2 আসরের গ্রুপ পর্বে দুর্দান্ত করেও রংপুর খেই হারিয়েছে কোয়ালিফায়ারে। এবার তাই শুরু থেকেই পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের প্রস্তুত করতে চান আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। শুধু অর্থের ঝনঝনানি নয়, মাঠের ক্রিকেটেও রংপুর ব্যতিক্রম। বিপিএল এর একমাত্র ফ্র্যাঞ্চাইজি রাইডার্স, যাদের আছে নিজস্ব অনুশীলন গ্রাউন্ড। তারপরেও বিপিএল এ 8 বার অংশ নিয়ে মোটে একবারই শিরোপা জিতেছে দলটি। তবে দলটার জন্য অস্বস্তিকর পরিসংখ্যান হলো বারবারই গ্রুপ পর্বের দাপট দেখানো ফ্র্যাঞ্চাইজিটি প্লে অফে বাদ পড়েছে 4 বার। শক্তিশালী দল গড়েও গেল 2 আসরে পার হওয়া হয়নি সেই বৈতরণী। তাই তো এবার টুর্নামেন্ট শুরুর আগেই এ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। গত 2টা বছর যেটা দেখা গিয়েছে, আমরা পুরো ফার্স্ট লিগ ডমিনেট করে লাস্টে গিয়ে সেই জায়গাটা আর কনসিস্টেন্সি ধরে রাখতে পারিনি। এবারে মূল টার্গেট থাকবে সেই কনসিস্টেন্সিটা ফিরে নিয়ে আসা এবং ম্যাচ বাই ম্যাচ এগোনো। আমরা যখন কোয়ালিফাই স্টেজে যদি ইনশাআল্লাহ কোয়ালিফাই করতে পারি, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে অবশ্যই চ্যাম্পিয়নশিপটা চাই। সেখানে রাইডার্সদের আরও অনুপ্রাণিত করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রথম দল হিসেবে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়, যা বিপিএল এ কাজ করবে টনিক হিসেবে। 100% অনুপ্রাণিত করবে। আমরা গ্লোবাল সুপার লিগে যেই টিমটা নিয়ে গেছিলাম, এরা ম্যাক্সিমাম রংপুর রাইডার্সের প্লেয়ার যারা বিপিএল এ খেলবে। তারা একসাথে খেলেছে, একটা বন্ডিং তৈরি হয়েছে, ভালো পারফরমেন্স করেছে, কনফিডেন্স গেইন করেছে। আশা করি এইটা তাদের সামনের বিপিএল এ কাজে লাগবে ইনশাআল্লাহ। ক্যাপ্টেন সোয়ানি থাকছে। হ্যাঁ,
বিপিএল এর পরপরই চ্যাম্পিয়ন্স ট্রফি। জাতীয় দলের নাহিদ সৌম্যদের সেই টুর্নামেন্টের প্রস্তুতিতেও চোখ রাইডার্স ম্যানেজমেন্টের। প্রস্তুতি এই এনসিএল টি20-র পরেই শুরু হবে। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কি এমন বাঞ্চ অফ প্লেয়ার্স পিক করার জন্য যারা ইন আ গ্রুপ এনভায়রনমেন্টে তারা একজন আরেকজনকে সাথে কোঅপারেট করবে, অ্যাজ আ ফ্যামিলি খেলবে। আমরা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ, এবং টিম ম্যানেজমেন্ট যেটা তৈরি করেছে সেখানে যে কোনো প্লেয়ার এসে এখান থেকে অনেক কনফিডেন্স নিয়ে গিয়ে দেশকে সার্ভ করতে পারবে। বিপিএল এর 11তম আসরে উদ্বোধনী দিনই মাঠে নামছে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বাংলাদেশেই। সাফের কম্পিটিশন কমিটির এক বৈঠকে এই টুর্নামেন্টের নতুন সময়সূচি জানানো হয়েছে। নতুন সূচিতে আগামী বছর জুলাই মাসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এছাড়া এএফসির সূচির সঙ্গে মিল রেখে পরিবর্তন করা হয়েছে সাফের বয়সভিত্তিক সব টুর্নামেন্টের দিনক্ষণ। আগামী বছর ফেব্রুয়ারিতে আয়োজিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ, যা আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে। তবে সংস্কার কাজ টুর্নামেন্টের আগে শেষ না হওয়ায় আসর আয়োজন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কিছুদিন আগে এক মিটিংয়ে এই টুর্নামেন্ট স্থগিত করে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে আয়োজক বাংলাদেশের জন্য এবার সুখবর দিল সাফ। সংস্থাটির কম্পিটিশন কমিটির মিটিংয়ে জানানো হয়েছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ মূলত এফসির টুর্নামেন্টের সূচির পুনর্বিন্যাসের কারণে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিজেদের সব টুর্নামেন্টের সূচি পরিবর্তন করেছে সাফ। নতুন সূচি অনুযায়ী সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে আগামী বছর জুলাই মাসে। আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডারটা আমরা যেটা স্থগিত করেছিলাম সেটা আবার আজকে আমরা ফাইনাল করে দিয়েছি যে আমাদের ক্যালেন্ডারটা নতুন করে সাজিয়েছি। এএফসি তাদের ক্যালেন্ডার রিভাইজ করেছে, তাদের ক্যালেন্ডার রিভাইজ করাতে আমাদের ক্যালেন্ডার রিভাইজ করতে গেছে, কেন আমরা প্রত্যেকটা খেলা আমরা এএফসি এর খেলার উপরে বেসিস করে আমরা করি। ভেন্যুতেও আসেনি কোনো পরিবর্তন। আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ, আর তাতেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ায় এই ভেন্যুতে নারী ফুটবলের বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে পারবে বাফুফে। ভেন্যু পরিবর্তন হবে না, যে যদি তারা নিজেরা থেকে না করে আমরা কোনো পরিবর্তন করব না। অনূর্ধ্ব-19 নারী অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচিও পরিবর্তন করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও আর্সেনাল। রাত 1:30টায় এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে গানার্স। জয়ের জন্য শক্তিমত্তা বাড়িয়ে মাঠে নামতে চান আর্সেনাল কোচ। আরেক ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। টানা 19 ম্যাচে অপ্রতিরোধ্য লিভারপুল। এমন দারুণ ফর্ম নিয়েই লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে দলটি। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সব টুর্নামেন্টেই টেবিল টপার অলরেড। চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয় পাওয়া একমাত্র দল এখন তারা। সব মিলিয়ে শেষ 23 ম্যাচে মাত্র 1টিতে হেরেছে ইপিএল জায়ান্টরা। তাই বেশ আত্মবিশ্বাস নিয়েই ইউএফএল কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে আর্নে স্লটের দল। লিগ কাপে এখন পর্যন্ত 10 বার চ্যাম্পিয়নের মুকুট পড়েছে লিভারপুল। তবে এই ম্যাচে একাদশ সাজানো নিয়ে বিপাকে আর্নে স্লট। ইনজুরির কারণে বেশ কিছু ফুটবলারকে পাচ্ছেন না লিভারপুল বস। ইউসিএলে ইনজুরিতে পড়েন ইব্রাহিম কন্তে। এছাড়া কনর ব্রেডলিকেও পাওয়া যাবে না এই ম্যাচে। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন অ্যান্ড্রু রবার্টসন। আর লম্বা সময় পর আক্রমণ ভাগে দেখা যেতে পারে দিয়াগো জোতাকে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে অলরেড। সাউদাম্পটনের বিপক্ষে সব মিলিয়ে শেষ 7 দেখায় কোনোটিতেই হারেনি আর্নে স্লটের দল। তবে লিগ কাপের পরিসংখ্যান রয়েছে সাউদাম্পটনের পক্ষে। এ টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের বিপক্ষে 3 বার মুখোমুখি হয়েছে লিভারপুল, যার মধ্যে শেষ 2 ম্যাচেই জয় পেয়েছে সাউদাম্পটন। আর বাকি 1 ম্যাচে জয় রয়েছে মোহাম্মদ সালাদের। এদিকে আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে আর্সেনাল। ঘরোয়া লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগেও ভালো ছন্দে আছে গানার্স। শেষ 8 ম্যাচে হারেনি তারা। এদিকে সব মিলিয়ে শেষ 5 ম্যাচে অপ্রতিরোধ্য ক্রিস্টাল প্যালেস। তাই লিগ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পূর্ণ শক্তিমত্তা নিয়েই মাঠে নামার পরিকল্পনা আর্সেনালের। এই ম্যাচে বেন হোয়াইটকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ মিকেল আর্তেতাকে। এছাড়া মিডফিল্ডার ডেকলাইন রাইসকে নিয়েও কৌশলী হতে হবে আর্সেনাল বসকে। ম্যাচের চাপ কমাতে শুরুর লাইন আপে নাও রাখা হতে পারে তাকে। এখন পর্যন্ত মোট 22 বার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয়েছে আর্সেনাল, যার মধ্যে 13 ম্যাচে জয় গানার্সদের আর 3 ম্যাচে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবারও তৈরি হয়েছে জটিলতা। এবার আসরের ভেন্যু তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের নাম। মূলত সম্প্রচার প্রতিষ্ঠানের খরচ কমানোর জন্যই আইসিসি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে গণমাধ্যমে। আর সেটা হলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানের করাচি ন্যাশনাল ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব তা একটা মেগা সিরিয়ালের চেয়েও কম কিছু না, যা চলমান রয়েছে এখনো। যদিও শর্ত জুড়ে ভারতের হাইব্রিড মডেলের দাবি মেনে নিয়েছে পাকিস্তান, তবে এবার জটিলতা তৈরি হয়েছে পাকিস্তানের ভেন্যু নিয়ে। পাকিস্তানের 3 ভেন্যুতে হওয়ার কথা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। তালিকায় আছে করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি ও পাঞ্জাবের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। ভেন্যুগুলোর সংস্কার কাজও প্রায় শেষের দিকে। আর এই 3 ভেন্যুর জন্য পিসিবির ব্যয় হয়েছে প্রায় 17 বিলিয়ন পাকিস্তানি রুপি। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্য হারাতে যাচ্ছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। হাইব্রিড মডেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামও পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব। ভারতের সব ম্যাচ হবে সেই ভেন্যুতে। ভারত কোয়ালিফাই করলে ফাইনাল সেমিফাইনাল হবে সেখানে। আর এতেই বেঁধেছে যত বিপত্তি। 2031 সাল পর্যন্ত আইসিসির সব ইভেন্টের মিডিয়া রাইটস ভারতের স্টার স্পোর্টসের দখলে। তারাই জানিয়েছে আপত্তি। তাদের মতে দু দেশ ও এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ম্যাচ আয়োজনে খরচ বাড়বে সম্প্রচার প্রতিষ্ঠানের। গণমাধ্যমের খবর, তাই আইসিসির কাছে ভেন্যু সংখ্যা কমানোর দাবি জানিয়েছে তারা। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাও নাকি সম্মতি দিয়েছে তাতে। এর জন্যই ভেন্যু তালিকা থেকে বাদ দেয়া হবে রাওয়ালপিন্ডির নাম, যদিও এখনো আসেনি চূড়ান্ত কোনো ঘোষণা। আগামী ফেব্রুয়ারি থেকেই হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে এখনও সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। তামিম হোসেন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।